এবং সেটি অবশ্যই আন্তর্জাতিক প্রসঙ্গ। কারণ যেমনটা শুরুতেই বলেছিলাম যে গণমাধ্যমে সবচেয়ে বেশি এখন ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ নতুন করে শুরু হয়েছে সেটি প্রাধান্য পেয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে। এই যুদ্ধ নতুন করে বিশ্বকে কোন দিকে নিয়ে যায় আমরা একটু সেটি জানবার চেষ্টা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শুভ সকাল এবং স্বাগত ৭১ সকালের আলোচনায় ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস এবং একই সাথে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আলোচনাটি গণমাধ্যমের যতটুকু খবর এবং গত কয়েকদিন ধরেই নিশ্চয়ই আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবরটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ। আপনার কাছে ছোট করে প্রথমে একটু জানতে চাই, এই যুদ্ধটিকে আপনি বিশ্বের মধ্যে নতুন করে আবারও একটি যে বিভেদ প্রকাশ পাচ্ছে বড় দেশগুলোর নিজেদের আধিপত্য বিস্তারের, সেটি আসলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। সকলকে নববর্ষের বুকে শুভেচ্ছা। যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা জানি যে ইসরায়েলের যে আক্রমণ সেটা গাজার উপরে কিন্তু বেশ কয়েক মাস ধরে চলছে। এরই মধ্যে ইরানের এই আক্রমণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাত্রা এখানে যোগ করছে এবং এটা আমাদের দেখতে হবে যে ১লা এপ্রিল দামাস্কাসে ইরানের এম্বাসিতে যে আক্রমণ ইসরায়েল করেছিল তারই ফলশ্রুতিতে ইরানের ভাষ্যমতে এই আক্রমণটি করা হয়েছে এবং আক্রমণের ধরনটা যদি আমরা দেখি যে এক ধরনের স্ট্র্যাটেজিক এয়ার স্পেস ব্যবহার করে কিলার জোন বলা হচ্ছে এবং একই সাথে ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারের মাধ্যমে কিন্তু এই আক্রমণগুলো করা হয়েছে। যদিও ইসরায়েলের দাবি তারা ৯৯% ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে, যেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত করার লক্ষ্যে ব্যবহার করা হচ্ছে সেগুলো আঘাত করতে পারেনি। এবং এই যে ইন্টারসেপশনের কাজে শুধুমাত্র ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমই না, এখানে তাদের যারা মিত্র শক্তি রয়েছে তার মধ্যে ফ্রান্স, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড এবং একই সাথে জর্ডান আসছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সুতরাং এই বিষয়গুলো কতগুলো মাত্রা ধারণ করে সেটা হচ্ছে যে এই যুদ্ধটা বা এই যে একটা ওয়ান অফ ইভেন্ট ঘটলো আর কি, অর্থাৎ ইসরায়েলের প্রতি যে আক্রমণ করা হলো সেটা ভবিষ্যতে আরো বাড়বে কিনা তার নির্ভর করছে যে ইসরায়েল আসলে কিভাবে এই বিষয়টাকে উত্তর দেওয়ার এক ধরনের প্রক্রিয়ায় থাকে এবং একই সাথে যারা মিত্র শক্তি রয়েছে ইসরায়েলের তারা আসলে কিভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করে, অর্থাৎ তারা কি মনে করছে, তারা কি যদিও এক ধরনের আমরা দেখেছি যে কমিটমেন্ট রয়েছে আমেরিকার বা বাইডেনের স্টেটমেন্ট আমরা দেখছি যে একদিকে তিনি বলছেন যে তার এক ধরনের আয়রন ক্ল্যাড সাপোর্ট রয়েছে যেটা ঐতিহাসিকভাবে আমেরিকা সবসময় ইসরায়েল সম্পর্কে থাকে। আবার একই সাথে আমেরিকার এই স্টেটমেন্ট এসছে হোয়াইট হাউস থেকে যে তারা এখানে আসলে যুদ্ধ হতে কোনো ধরনের অফেন্সিভে কাউন্টার অফেন্সিভে তারা অংশগ্রহণ করবে না। তার মানে যুদ্ধকে ডিসকারেজ করার এক ধরনের কিন্তু প্রচেষ্টাও রয়েছে। সুতরাং এই দুই কিন্তু জায়গা থেকে এটাতে ইসরায়েল কি নিজেদের কোনো সিদ্ধান্ত থেকে সরে আসবে কি না? কারণ আসলে তো তার বন্ধুরা তাকে যদি সমর্থন নাও করে, ইসরায়েল তো আসলে কখনো তার বন্ধুদের সমর্থনের উপরে নির্ভর করে চলেনি। যেমন গাজার ইস্যুতেই যদি আমরা দেখি, এই আহ্বান তো কম বেশি এবার ছিল এবং এমনকি এবার মিডল ইস্টের যেই দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু খুব একটা আমরা দেখিনি যে সেখানে তারা ইসরায়েলকে সমর্থন বা মার্কিন যুক্তরাষ্ট্রের বা নীরব যে ভূমিকা বরাবর থাকে সেরকম একটা অবস্থানে ছিল। তারাও এবার বলা যায় বেশ কিছুটা তাদের বক্তব্য তুলে ধরেছিল। আপনার কাছে কি মনে হয় যে এই ইসরায়েল কারো সমর্থন পাওয়া পর্যন্ত তো নিশ্চয়ই অপেক্ষা করবে না, সে তার মতো করে চিন্তা ভাবনা করবে? আর এই যুদ্ধ তো আর নতুন করে না, ইরানের সাথে এর আগে থেকে তাদের একটা স্নায়ু যুদ্ধ ছিলই। খুব সহসাই কি আসলে এইটি শেষ হয়ে যাবার কোনো সম্ভাবনা আপনি দেখেন, নাকি সামনের দিনগুলোতে এটি আরো বাড়বে? এই সমস্যা আসলে শেষ হয়ে যাওয়ার বা আমরা যদি টেনশনটাকে চিন্তা করি, যেটা আপনি বলছিলেন যে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক এবং ইরানের সাথে ইউনাইটেড স্টেটসের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা মনে করি যে এই টেনশনটা এত সহজে শেষ হওয়ার নয়। একটি বিষয় গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে যে ইসরায়েল কিন্তু অলরেডি গাজা অফেন্সিভের কারণে তার যে এক ধরনের এঙ্গেজমেন্ট, তার সশস্ত্র বাহিনীর এবং অন্যান্য রিসোর্সেসের যে এঙ্গেজমেন্ট রয়েছে সেই জায়গাটা থেকে কিছুটা ডাইভার্ট করে ইরানের সাথে এঙ্গেজমেন্ট এই মুহূর্তে এখনই
বা লম্বা সময়ের পরিপ্রেক্ষিতে কতখানি তার জন্য সামরিকভাবে মানে একটি সুখকর অভিজ্ঞতা হবে সেটা একটু চিন্তা করার বিষয় রয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে ইরানের কিন্তু একটা বিশাল স্ট্যান্ড অফ আর্মি রয়েছে, তার যে রেভলিউশনারি গার্ড থেকে শুরু করে, এবং মানে এত মানে মোটামুটি বেশ লম্বা সময় কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার মানে এই নিকট অতীতে ইরানের সেই এক্সপিরিয়েন্স নেই। তো সেক্ষেত্রে বলা হয় যে ইরান হয়তো বা কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু আমরা সকলেই জানি যে ইসরায়েলের যে সামরিক শক্তি সেটাও অত্যন্ত মানে বলা হয় যে মডার্ন এবং সফিস্টিকেটেড, এবং ইরানের যারা ইসরায়েলের যারা মিত্র শক্তি রয়েছে তারাও অত্যন্ত পরিমাণে কমিটেড। সুতরাং এই সবকিছু মিলিয়ে দুইটা অপশন একটা হতে পারে, যে একটা হচ্ছে যে যদি মিত্রদের কথায় বা এই আন্তর্জাতিক কমিউনিটির কথায় যে এক ধরনের রেস্ট্রেন্টের কথা যেহেতু আসতেছে, যে একটু একটা শান্ত অবস্থা বজায় রাখা, সেই দিকে থাকলে পরে হয়তো বা আমরা দেখতে পারি যে কনফ্লিক্টটা বা টেনশনটা একটু কমে আসতে পারে। কিন্তু এখন ইসরায়েল আসলে কি পন্থা অবলম্বন করে এই যে এয়ার স্ট্রাইকটা হলো, এই এয়ার স্ট্রাইকের বদৌলতে, সেটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ এটাই আসলে ভবিষ্যতে এই কনফ্লিক্টটা কোন দিকে যাবে এবং ইরান আবার কাউন্টার অফেন্সিভ করবে কিনা। কিন্তু ইরানকেও আমরা দেখছি যে যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে সেগুলো, কারণ ইরান কিন্তু বলেছে যে এখানেই এই আক্রমণের মাধ্যমে তারা তাদের যে 1 এপ্রিলে যে ঘটনাটি ঘটেছিল দামাস্কাসে, সেটির সমাপ্তি তারা ঘোষণা করলো। অর্থাৎ ইরান এই মুহূর্তে হয়তো বা অফেন্সিভে আর যাচ্ছে না। এখন এটা নির্ভর করবে আসলে ইসরায়েল কি ধরনের কাউন্টার অফেন্সিভ প্ল্যান করে, নাকি তার মিত্রদের নেগোসিয়েশনের মাধ্যমে বিষয়টাকে শান্তিপূর্ণভাবে এখানে সমাপ্তি ঘটায়, তার উপরে নির্ভর করবে যে ভবিষ্যতে আসলে কনফ্লিক্টে পড়বে। অবশ্যই। এবং একই সাথে আমাদের মতো দেশেরও একটু নিশ্চয়ই আবারও একটু নজরদারিতে রাখবার বিষয় আছে, কারণ আমাদের গণমাধ্যমগুলো থেকে শুরু করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে বিষয়টি নিয়ে তারা পর্যবেক্ষণে আছেন। কারণ আমরা দেখেছি যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে তখন যেই অর্থনৈতিক এক ধরনের সংকটের মধ্যে পুরো বিশ্ব পড়েছিল, বিশেষ করে তেলের দামের ওঠানামা এবং একই সাথে কর্মসংস্থান, এবং ভবিষ্যতে এই যুদ্ধটি কতদূর পর্যন্ত নিয়ে যায়, যেতে এখনও হয়তো চলছে, গণমাধ্যমে হয়তো সেভাবে এখন আর খবর আসছে না, কারণ নতুন নতুন যুদ্ধ বারবার শুরু হয়ে যাচ্ছে। কারণ এরপর আমরা ইসরায়েল গাজার যুদ্ধ দেখছি, এবং এর মধ্যে এখন ইরান এবং ইসরায়েল। আমাদের মতো দেশের সামনের দিনগুলোতে আবার এই যুদ্ধের কারণে এই বড় বড় দেশগুলোর এই নিজেদের বলা যায় যে রাজনৈতিক যেই সংঘাত তৈরি হয়েছে, সেটার কারণে প্রভাব সামনে আসলে পড়তে যাচ্ছে কিনা। বেশ কতগুলো ভাবে। একটা তো আমরা জানি যে অর্থনৈতিক এক ধরনের প্রভাব সবসময় থাকে, এবং যেহেতু অনেক বেশি ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড সিস্টেম এখন তৈরি হয়েছে, এবং মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত যেটা মূল সমস্যা তৈরি করে সেটা হচ্ছে যাতায়াতের যে পথ, সমুদ্র পথ হতে পারে, বা আমরা জানি যে আকাশপথেও কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যদি এই যুদ্ধ মানে এই সংঘাতকে একটা যুদ্ধের পরিপূর্ণ যুদ্ধে রূপান্তরিত নেওয়ার মতো একটি দুর্ভাগ্যজনক অবস্থায় যায়, এবং সেটা মধ্যপ্রাচ্যের আকাশপথেও কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে, যেটা বাণিজ্যিক যেই ফ্লাইটের যাতায়াত বা সিভিলিয়ানদেরকে নিয়ে যে সিভিল এভিয়েশনের ক্ষেত্রে এক ধরনের বাধা তৈরি হতে পারে, একই সাথে সমুদ্র পথের ক্ষেত্রেও। এবং আপনি জানেন যে এই অঞ্চল নিঃসন্দেহে তেলে সমৃদ্ধ, এবং তেলের বাজার নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো সংঘাত আসলে সেই জায়গাটাকে অস্থিতিশীল করতে পারে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে যখনই একটি নতুন যুদ্ধ হয় এবং যুদ্ধের পরে যেহেতু একটি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তৈরি হয়, সুতরাং স্বাভাবিকভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো যারা এই জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের একটা কনসেন্ট্রেশন কিন্তু সেখানে সবসময় থাকে। এবং এটা কিন্তু আমরা বলে আসছি সবসময় যে এই গাজা অফেন্সিভ শুরু হওয়ার পরের থেকে সেখানেও কিন্তু এক ধরনের কনসেন্ট্রেশন, এবং সেই ক্ষেত্রে ফান্ড রেজিং করা, এবং সেখানে যে মানবেতর অবস্থা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সংস্থাগুলো কাজ করছে। এবং যেটার ফলে যেটা হয় যে সেটা কিন্তু আরেকটি যে এর আগের যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, ফর এক্সাম্পল আমরা যদি রোহিঙ্গাদের কথা চিন্তা করি, সেখানেও কিন্তু একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আর তো আমরা দেখি যে একটি জায়গা থেকে কিছুটা রিসোর্সেস হয়তো বা আরেকটি নতুন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তৈরি হয় সেখানে যায়। সুতরাং যত বেশি এই ধরনের যুদ্ধ বিগ্রহ তৈরি হবে এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তৈরি হবে, তত বেশি কিন্তু রিসোর্সের প্রয়োজন হবে এই ধরনের যে পরিস্থিতিগুলো বা সাধারণ মানুষের যে দুর্দশাগুলো সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে, এবং সেটা আগের যে হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন সেটাকে কিছুটা হয়তো বা এফেক্ট করবে বিষয়। আমরা এখন থেকে আসলে কি ধরনের অবস্থানে যাওয়া উচিত, যেহেতু আপনি নিজেও বলছিলেন যে অর্থনৈতিক জায়গাটি আমাদের আসলে এই সকল দেশের সাথেই আছে কোনো না কোনোভাবে।
আমরা আসলে এখন থেকেই যাতে সামনের দিনগুলোতে আমাদের সংকট কোনো ধরনের তৈরি না হয়, কী ধরনের পরিকল্পনা বা এখন থেকে কি নিজেদের কী ধরনের বলা যায় অন্যান্য দেশগুলোর সাথে আলোচনা শুরু করে দেওয়া উচিত বলে মনে করেন আপনি? একটা একটা বিষয় হচ্ছে যে নিঃসন্দেহে আমাদেরকে চিন্তা করা উচিত যে ধরনের রিসোর্সেস এর উপরে আমরা ডিপেন্ডেন্ট, বিশেষ করে পার্টিকুলারলি আমরা যদি বলি যে এনার্জি রিসোর্সেস বা ফুয়েল পার্টিকুলারলি, সেগুলোর চাহিদা আমাদের নিশ্চয়ই নিরূপণ করে সেটা সেটা কিভাবে আমরা মানে সেটা সাপ্লাই কিভাবে আমাদের মানে সঠিকভাবে থাকবে আগামী সময়গুলোতে, সেটাই আমার মনে হয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডেফিনেটলি এই সংঘাত যাতে একেবারেই দীর্ঘায়িত না হয়, সেটার জন্য জাতিসংঘের যে প্রচেষ্টা এবং বাংলাদেশ জাতিসংঘের একটি সদস্য কন্ট্রিবিউটিং স্টেট হিসেবে ডেফিনেটলি এই জায়গাটাকে প্রমোট করা উচিত, যেটা হচ্ছে যে সংঘাত যেন একেবারেই চিরস্থায়ী না হয়। এবং সেক্ষেত্রে যদি কিছু করণীয় থাকে সেটা বাংলাদেশ নিঃসন্দেহে করতে পারি, যেটা আমরা বলছি ডিপ্লোম্যাটিক গ্রাউন্ডে সেটা আমাদের করা প্রয়োজন। আর অর্থনৈতিক জায়গাটা কিছুটা আসলে আরেকটু দেখার প্রয়োজন আছে যে এই সংঘর্ষটা কতখানি বা কোন দিকে মোড় নেয়, এবং তার পরবর্তীতে আসলে কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেটা হয়তো সেই সময় দেখবে। হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমাদেরও আসলে সবারই কম বেশি নজর থাকবে এই আন্তর্জাতিক যে যুদ্ধ শুরু হচ্ছে বড় বড় দেশগুলোর, সেটি বিশ্বকে আসলে কোন অবস্থায় নিয়ে যায়।